রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল, বারবার আমার ভয় হচ্ছিল কখন আমাকে মেরে ফেলবে। তারপরে আমি বহু পথ ঘুরে তারপরে আপনাদের এখানে এসেছি। শুধু আপনার মনে হয়েছে যারা যারা আছে সবাই রাজাকার? অবশ্যই রাজাকার। এবং শুধু একটি কথা বলার জন্যই আমি এখানে এসেছি আজ, যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না। আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ বাংলাদেশের পতাকা রক্তে রঞ্জিত, বাংলাদেশের নেটওয়ার্ক বিচ্ছিন্ন, প্রবাস থেকে মা বাবাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না, হাজারো শিক্ষার্থীরা শহীদ হচ্ছে, বাংলাদেশের কী পরিস্থিতি তার সম্পর্কে কিছুই জানতে পারতেছি না। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কোটা সংস্কার ও বর্তমান পরিস্থিতি। শামসুদ্দিন চৌধুরী মানিক কি বলেন, চলুন আমরা এই বিষয়ে জেনে আসি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে একটা আইনি জটিলতা ছিল, বারবারই বলা হচ্ছিল যে এটা আইনের উপরে রয়েছে, বিচার বিভাগের উপর রয়েছে, তাই আন্দোলনে আসলে তেমন কিছু করার নেই সরকারের। সেখানে আসলে আজকে আমাদের আইনমন্ত্রী যেটি বললেন যে শুনানির তারিখ এগিয়ে আনার জন্য অ্যাটর্নি জেনারেল আপিল করবেন, এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে যদি বলেন, তারপরে আসলে কি হতে যাচ্ছে? দেখুন, আজকে আমার বাড়ি থেকে আপনাদের স্টুডিওতে আসার সময় আমার জীবনটাকে মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে হয়েছে। কারণ চতুর্দিকে এই রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল, বারবার আমার ভয় হচ্ছিল কখন আমাকে মেরে ফেলবে। তারপরে আমি বহু পথ ঘুরে তারপরে আপনাদের এখানে এসেছি। শুধু আপনার মনে হয়েছে যারা যারা আছে সবাই রাজাকার? অবশ্যই রাজাকার। এবং শুধু একটি কথা বলার জন্যই আমি এখানে এসেছি আজ, যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না। 30 লক্ষ মানুষের শহীদের রক্তে, 5 লক্ষ নারী, নির্যাতিত নারীর কারণে যে দেশ স্বাধীন হয়েছে, সেখানে রাজাকারের বংশধররা কোনো অবস্থায় তারা জয়ী হতে পারে না। এই কথাটি বলার জন্যই আমি এই এত পথ ঘুরে আমার জীবন বাজি রেখে আপনাদের স্টুডিওতে আজ এসেছি। দেখুন, আজকে সকালবেলার খবর যে তারা বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর রোডে আক্রমণ করেছে। তার মানে কি? এরপরে কি আর বলার অপেক্ষা রাখে যে এরা কারা? যে এরা বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করা মানে মুক্তিযুদ্ধকে আক্রমণ করা, বাংলাদেশকে আক্রমণ করা। আমি একটু এখানে সম্পর্ক প্রশ্ন করি, যে রাজাকারের বংশধরদের সাথে সরকার আলোচনায় বসতে রাজি হয়েছেন? আলোচনা আমি আসছি এখনই। সুতরাং এটি তো অত্যন্ত স্পষ্ট, এরপর আর বলার অপেক্ষা রাখে না। যারা নেতৃত্বে, হ্যাঁ অনেকে আছে যারা নিরীহ, না বুঝে এই রাজাকারের বংশধরদের নেতৃত্বে আপনার এই তথাকথিত আন্দোলন করছে। এবং এখানে একটি কথা বলতে চাই, তারা আন্দোলন কিন্তু কোটার জন্য করছে না, বুঝলেন? আজকে এই ধর্ম ব্যবসায়ীরা নেমেছে, আপনার হেফাজত নেমেছে, জামাত শিবির তো আগে থেকেই আছে, বুঝলেন? তো এটি অত্যন্ত স্পষ্ট যে এরা কারা, এবং এদের অবশ্যই এই যে অপশক্তি, 71-এর পরাজিত অপশক্তি, এদের অবশ্যই উচ্ছেদ করতে হবে। কিন্তু যারা এই তথাকথিত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, সেই রাজাকারের বংশধররা, আমি আবার রিপিট করছি, রাজাকারের বংশধররা, তারা তো এই কোটার জন্য এটা করছে না। তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা জানে খুব ভালো করেই যে সিদ্ধান্ত আসতে হবে মহামান্য আপিল বিভাগ থেকে। সরকার তো আজকে করলেন এই যে শুনানির তারিখ এগিয়ে আনলেন, খুব ভালো করে এটা জানেন। তারপরেও তারা এই যেটি করছে সেটি হলো সরকার পতনের একটি প্রক্রিয়া, যার পরে তারা দেশকে পাকিস্তান বানানোর চেষ্টায়, যেটি 75-এ জিয়া মোস্তাক করেছিল, সেইভাবে কিন্তু তারা এগুচ্ছে। এটি মোটেও কোটা আন্দোলনের বিষয় নয়। আমরা কালও দেখেছি যে বহু বাইরের লোক, একজন ফার্নিচার কর্মচারী কাল নিহত হয়েছে আপনার চিটাগংয়ে। তারপরে বিএনপির যে ছাত্রদলের নেতা নিহত হয়েছে। এটি তো অত্যন্ত স্পষ্ট। দেখুন, বেশ কিছু রক্ত ঝরে পড়েছে। এর জন্য পুরাপুরি দায়ী এই রাজাকারের বংশধররা, যারা এদের উস্কানি দিচ্ছে। ডিফাইন কিভাবে করবেন যে এই আন্দোলনে কারা রাজাকারের বংশধর আর কারা সাধারণ শিক্ষার্থী? শুনেন, আমরা মির্জা ফখরুল ইসলামের কথা শুনেছি, সে তো রাজাকারের ছেলে, আমরা সবাই জানি। আপনার রিজভির কথা শুনেছি আমরা, আমির খসরুর কথা শুনেছি। রিজভির কথায় কি আন্দোলনকারীরা রাজপথে ছিলেন? অবশ্যই অবশ্যই, এরাই তো উস্কানি দিচ্ছে। এত পয়সা, কোটি কোটি টাকা কোত্থেকে আসছে? এটা তো স্পষ্ট। এবং টেলিভিশনের পর্দায় যাদের, তাই না, তারা নিজেরা বলেছে তুমি কে আমি কে, রাজাকার, বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি। এরপরে আর কিছু বলার থাকে? কে বলেছে স্বৈরাচার, এই স্লোগান? না, শোনেন,
আমরা স্পষ্ট টেলিভিশনে দেখেছি যে তারা বলছে বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি, এরপরে আর তো বলার কিছু অপেক্ষা রাখে না। এই যে শুনানির তারিখ এগিয়ে আনার পদক্ষেপ, সেটা তো সরকারই নিল। হ্যাঁ, না শোনেন, আপনার এই যে কোটা বাতিল তো সরকারই করেছে, এরপরে হাইকোর্ট যখন সরকারের সেই রায়কে উল্টিয়ে দিয়েছে, তারপর সরকারই আপিল করেছে কিন্তু আপনার আপিল বিভাগে, যাতে এই আপনার কোটা সংস্কার করা যায়। সুতরাং কোটা সংস্কারের কথা তো সরকারেরই কথা, কিন্তু তা সত্ত্বেও তারা আপনার অত্যন্ত কি বলে মারমুখী হয়ে রাস্তায় নেমেছে। যদি শান্তিপ্রিয় আন্দোলন করতো তাহলে কারো কিছু বলার থাকতো না, কিন্তু তারা প্রথম দিন থেকে মারমুখী। এবং আমি এখানে আমি এখানে বলতে চাই যে আমাদের পুলিশ যথেষ্ট আপনার ধৈর্যের পরিচয় দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব কিন্তু পুলিশ তো বুক চিতিয়ে রাখা একজন শিক্ষার্থীকে, সাধারণ শিক্ষার্থী আবু সাইদকে গুলিও করেছে। পুলিশের দায়িত্ব না, আমাকে বলতে দেন প্লিজ, ডোন্ট ইন্টারফেয়ার, আমাকে বলতে দেন। পুলিশের দায়িত্ব হচ্ছে প্রত্যেকের জানমাল রক্ষা করা। আমি যে আজকে এত ঘুরে এলাম, এটা তো পুলিশের দায়িত্ব ছিল এদের ভঙ্গ করা। সেই অর্থে পুলিশ অনেক ধৈর্যের আপনার পরিচয় দিয়েছে। পুলিশ কি আবু সাইদের জীবনের জান রক্ষা করেছে? যারা এই ধরনের সহিংস আন্দোলনের নামে, অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা, অবশ্যই আছে। এই ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো সমস্যা। এবং আপনার ডক্টর জাফর ইকবালের মতন মানুষ, উনি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, উনি বলতে বাধ্য হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে আমার এখন দ্বিধা হচ্ছে, কারণ আমি কোন রাজাকারের মুখ দেবে। দেখুন একটি কথা, আপনার সাধারণ ছাত্র আমি মোটেও বলবো না, এরা দেশে কিন্তু এখনো 4 কোটির মতো রাজাকারের বংশধর রয়েছে, যেটা 71-এও ছিল, বুঝলেন? অবশ্যই ছিল, অবশ্যই তখনও ছিল। 71-এ 7.5 কোটি, সংখ্যাটি তো 2 থেকে 5%-এর বেশি বলে না। না, এটা 20% আপনার ছিল যারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এটা এই ব্যাপারে কোনো সন্দেহ, কোনো অবকাশ নেই, বুঝলেন? যারা এখনও পাকিস্তান জিন্দাবাদ তখনও করেছে, এখনও করছে। এখন কথা হলো যে এই 5-6 বছরের ছেলেমেয়েরা যখন নামে, রনি নিজেই বলেছে, তার মানে কি এটা মোটেও কোটা সংক্রান্ত কোনো বিষয় নয়। এখানে কোটার বিরোধিতাই তো করছে যারা আপনার কোটা বিরোধী, তার রিফর্ম হওয়া উচিত, এবং এই জন্যই তো অ্যাপিলেট ডিভিশনে গেছে। এখন আপনার আমাদের আইন সংবিধান, যারা ন্যূনতম যাদের মেধা রয়েছে, তারা মেধা করে চেঁচাচ্ছে। ন্যূনতম মেধা থাকলে তাদের বোঝা উচিত যে এখানে সরকারের কিচ্ছু করার ক্ষমতা নেই। পুরো জিনিসটা নির্ধারিত হবে আপিল বিভাগের, সেখানে প্রধানমন্ত্রীরও কিছু করার নেই, যেটি আগে বলেছি রাষ্ট্রপতিরও কিছু করার নেই। তাহলে তো আপনার সংবিধানকে আপনার ডাস্টবিনে ফেলে দেওয়ার হবে, সংবিধান ছাড়া হবে, এটি তো কোনো অবস্থায় মেনে যায় না। এবং আরেকটি কথা, দেখুন জনগণের, আমি একটু বলি, জনগণের আপনার জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের, এবং সেটি রক্ষার স্বার্থে পুলিশ অবশ্যই, এটা আমাদের আইনেই সংবিধান তাদেরকে বলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তারা যদি দেখে তাদের আমার নিরাপত্তা কি হবে, আমি যে আসতে পারলাম না, আমার নিরাপত্তার কি হবে? প্রত্যেকে যারা আপনি কি আবু সাইদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি, পুরো ভিডিও দেখেছেন? তারা যেভাবে, আবু সাইদের হাতে আমাকে বলতে দেন আগে, আপনি ডোন্ট লিড ওই আনসারের মতো আমেরিকান এখানে বসে থাকেন। আমি পুরোটা দেখেছি, তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে, সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার, বুঝলেন? এটা পুলিশের আইনি দায়িত্ব। আমাদের পেনাল কোড বলেন, আমাদের সিআরপিসি বলেন, সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব, অন্যতম দায়িত্ব হচ্ছে শান্তি রক্ষা করা। অস্ত্র ছিল, অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে ফেলতে পারবে? শুনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, তাহলে আমিও দেখেছি, আমি দেখেছি যে অবস্থা। কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শোনেন, এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? তারপর তদন্ত হবে না, তদন্ত হবে তো, ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। দেখা যাচ্ছে, আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন না, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না, স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা বলছি। আপনি ওটাও নিরপেক্ষ নন। এখন কথা হলো, তারা কোটার জন্য নামেনি প্রথমেই,
তাদের যে উদ্দেশ্য, তারা নেমেছে সরকারের পতন ঘটানোর জন্য, সেটি তাদের একমাত্র উদ্দেশ্য। এবং কালকে যে একজন মারা গেল চিটাগাংয়ের আপনার ছাত্রদলের নেতা, এর থেকে কি পরিষ্কার হয়ে যায় না যে এই 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 ঘটনাগুলোর নেতৃত্বে কারা রয়েছে? এখন কথা হলো সরকার, পুলিশ, আমি যে আবার বলবো, চরম ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ। কালকে বিএনপির আপনার অফিস থেকে বহু গোলাবারুদ পেয়েছে আপনার ডিবির প্রধান হারুনুর রশিদের নেতৃত্বের দল। এগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে যায় না? আপনার রাজাকারের নেতা, এই অন্যতম নেতা, কি বলে, জাদু মিয়ার মেয়েরা কথা বলছে। চিরাঙের আমির খসরু, যার পুরা গোষ্ঠী রাজাকার, সবাই জানে যেটি, তারা কথা বলছে। এর থেকে কি পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যায় না? এখন শোনেন, এখন কথা হলো সরকার অত্যন্ত সহৃদয় হয়ে আপনার চেষ্টা করছে আপনার আপিলটি এগিয়ে আনার। আমি আবার বলছি, সরকারই কিন্তু আপিল করেছে এবং সেই আপিলের কথা কিন্তু তারা যেটা চাচ্ছে সেটাই, সেই কারণে আপিল করেছে, কারণ সরকারও চাচ্ছে কোটা করতে, সংস্কার করতে। এখন এইখানে আর তারা কিন্তু আন্দোলন শুরু করেছে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার জন্য, কোনো সৎ উদ্দেশ্য নিয়ে করেনি। তারা সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু করেছে যে কথাটি মাননীয় প্রধান বিচারপতি প্রথম দিনই বলেছিলেন, যে তারা তাদের উদ্দেশ্য হলো সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার। আমাদের দেশে যেন সেই দিন না আসে যেই দিন আন্দোলনের মাধ্যমে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করা যাবে। এখন তো সরকার তো এর বেশি কিছু করতে পারে না। সরকার এখন শনিবার দিন অ্যাটর্নি জেনারেল যাবেন, যে রোববারে অ্যাটর্নি জেনারেল যাবেন, আবেদন করবেন যে এই শুনানি যেন সেটা আমরা সবাই আগে আনা যায়। এখন এরপরে আমাকে বলতে দেন আগে, এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে অন্য কথা বলেন। হ্যাঁ, না, আপনি আপনার প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো যে সুপ্রিম কোর্ট কী রায় দেবে সেটা তো আমরা বলতে পারি না, কারণ সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাকমেইলড হবে না। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এদের আপনার সশস্ত্র আন্দোলনের মুখে নতি স্বীকার করবে না। যদি করে তো সেদিন হবে আমাদের আমাদের মৃত্যু ঘণ্টা বাজার অবস্থা হবে, নিশ্চয়ই সেটা করবে না। সুপ্রিম কোর্ট কী রায় দেবে সেটা আমরা জানি না, কিন্তু সেই রায় তো মানতে হবে সবাইকে, প্রধানমন্ত্রীকে মানতে হবে, রাষ্ট্রপতিকে মানতে হবে, সবাইকে মানতে হবে। সুতরাং ওইটা এখন এইখানে এরপরেও যেটা রনি যে কথাটা বলেছে, হয়তো যদি আন্দোলন না থামে তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর থাকবে না।